কি বলবেন? এখন বলার আর কিছুই নেই। পরিবারের কথা আপনি জিজ্ঞেস করলেন, যদি আমার পরিবারের কথা বলেন, আমিও শিক্ষক পরিবার থেকে বিলং করি। আমার মা একজন শিক্ষিকা ছিলেন। ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার আশা নিয়ে বড় হয়েছি, সেভাবেই পড়াশোনা। শিক্ষিকা হওয়ার পরে ভেবেছিলাম আমার স্বপ্ন পূরণ হয়েছে। এভাবে যে স্বপ্নটা এক নিমেষে ভেঙে যাবে 6 বছর চাকরি করার পর, আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। আমার ছেলে আছে ছোট, তাকে রেখে এসেছি, আশা নিয়ে এসেছি। এই যে মিটিং হচ্ছে, যদি কিছু উপায় বের হয়, যদি আমরা বেঁচে যেতে পারি, এই আশাটা নিয়ে আমি প্রান্তিক জেলা আলিপুরদুয়ার থেকে ছুটে এসেছি। আমার বাচ্চাটা কাল রাতে ঘুমায়নি, আজও ফিরতে পারবো কিনা জানি না। আজ রাতেও হয়তো ঘুমাবে না আমাকে ছাড়া, একদম ছোট বাচ্চা। আর এই বাচ্চাটাকে আমি কি জবাব দেব বড় হলে, যে আমি একসময় চাকরি করতাম, আমার চাকরিটা চলে গেছে দুর্নীতির জন্য। অথচ যে 17 দফা দুর্নীতি হয়েছে তার কোনোটাই কি আমার বিপক্ষে প্রমাণিত হয়েছে? একদমই না। আমার কাছে আমার ওএমআর আছে, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তারপরেও যে আমার চাকরিটা চলে গেল, এটা খুবই হতাশাজনক। আর এভাবে এটাও আমি বলতে চাই, এই যে আমাদের সহযোদ্ধারা সেদিন যেভাবে তাদেরকে প্রহার করা হলো, আজকে সত্যি এটা শিক্ষক সমাজের কাছে চরম লজ্জার। এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। এই ঘটনাকে ধিক্কার জানাই। ওই যে ভিডিওগুলো আমরা দেখেছি, যেভাবে শিক্ষকদের প্রহার করা হয়েছে, ওগুলো দেখে কিন্তু আমাদের চোখের জল বাদ মানেনি। আমরা আজকে সত্যি মর্মাহত, এবং আমাদের আজকে কোনো জায়গা নেই। রাজপথ ছাড়া আমাদের কোনো জায়গা নেই। আমরা জানি না আমরা কি করব। আমাদের যখন বেতন ঢুকবে না, আমাদের চাকরিটা চলে গেছে, তখন আমরা বেতনটা না ঢুকলে আমরা কি করব, কি খাবো, আমরা সত্যি জানি না। আমরা ভাবতেও পারি না যে আমাদের চাকরিটা আর নেই। 6 বছর করার পরে চাকরিটা চলে যাবে, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। কি বলবেন আপনি? কি বলবো, নিজের অভাগের কথা আর কি বলবো। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছি, তাই নিজেকে খুব অভাগ্য বলে মনে হচ্ছে, ভাগ্যবান বলে মনে হচ্ছে না। কারণ জবে থেকে এই প্যানেলে থেকে আমার বিরক্ত হয়েছে, একটার পর একটা কেস চলে যাচ্ছে। তার কারণ হলো সরকার প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে। কিছু অযোগ্য লোককে এখানে ঢুকিয়ে দিয়ে পুরো প্যানেলটাকে নষ্ট করে ফেলেছে। যারা যোগ্য তারা আজকে বঞ্চিত, তারা আজকে রাজপথে। আমার বাড়িতে আমার বাবা, বৃদ্ধ বাবা, সেই বাবার ওষুধ কিনতে গেলে আমাকে প্রত্যেক মাসে 18 থেকে 20 হাজার টাকা লাগে। বাবা স্ট্রোক করেছে, মাকে আমার ওষুধ কিনে দিতে হচ্ছে 2 থেকে 2.5 হাজার টাকা। মানে প্রত্যেক মাসে আমাকে 22 থেকে 23 হাজার টাকা জোগাড় করতে হচ্ছে। আজ সুপ্রিম কোর্টের রায়ের ফলে আমার সেই চাকরি চলে গেছে। আগামী মাসে আমি কিভাবে ওষুধ কিনবো সে দিশা পাচ্ছি না। তাই পরিবার ছেড়ে আমি এখানে পৌঁছে গেছি রাজপথে। আমার একটা ছোট মেয়ে আছে, 5 বছরের মেয়ে। সেই মেয়ে আমাকে জিজ্ঞাসা প্রত্যেক দিন বলে, আব্বু তুমি স্কুল যাবে না? আমি মেয়েকে বলতে পারছি না যে আমার চাকরিটা আজ নেই, মা আমি কিভাবে স্কুল যাব। এইসব কথা বলে আমি আর কেউ নিজের দুঃখ কাকে বলবো। আর এই সরকার প্রশাসন যদি আমাদেরকে না বাঁচায়, যোগ্য অযোগ্যের লিস্ট যদি না দেয়, 17 রকমের দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে আমাদের কোথাও নাম নেই। তারা দ্রুত যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করুক, প্রকাশ করে সুপ্রিম কোর্টে সার্টিফাই কপি জমা দিক, এবং আমাদের সেই রায়টাকে রিভিউর মাধ্যমে ফিরিয়ে এনে আমাদের জীবনটাকে বাঁচাক। যদি তারা রায়টাকে পুনর্বহাল না করেন, যদি রেকটিফাই না করেন, তাহলে আমাদের বাঁচার আর কোনো পথ থাকবে না। আমাদের পরিবার সমুদ্র রাস্তায় এসে গেছি অলরেডি, এরপরে আমাদের আর জীবন থাকবে কিনা আমরা জানি না। এই বলে আমি আমার পরিবারের একমাত্র আর্নার। আমার একটি 9 বছরের মেয়েও আছে। তো এখন মেয়েকে স্কুলে ভর্তি পর্যন্ত আমি করতে পারছি না। মানে আমাকে ভাবতে হচ্ছে এই মাসটা হয়তো আমি যেন তেন প্রকারে আমি তাকে মেয়েকে ভর্তি করে দিলাম, কিন্তু আমাকে এটা ভাবতে হচ্ছে সে সামনের বছর আমি সেই খরচটা আদৌ চালাতে পারবো কিনা মেয়ের। আমি নিজে অসুস্থ, আমার হাই কোলেস্টেরল, আমি মাইগ্রেনের একজন পেশেন্ট। প্রতি মাসে আমার নিজের 3 থেকে 4 হাজার টাকার ওষুধ লাগে। বাড়িতে বয়স্ক মা বাবা আছে, তাদেরকে দেখাশোনা করতে হয়। মেয়ে জিজ্ঞাসা করছে, মা আমি কি ওই স্কুল যাব না? আজ প্রায় 2 সপ্তাহ মেয়ের স্কুল খুলে দিয়েছে, কিন্তু আমি একটা দিনও মেয়েকে পাঠাতে পারছি না। মেয়ে বারবার জিজ্ঞাসা করছে, মা আমি কেন স্কুলে যাচ্ছি না? আমার আরও তো ফ্রেন্ডরা যাচ্ছে, আমি কি ওই স্কুলে আর পড়তে পারবো না? আমার কাছে কোনো উত্তর নেই। আমি কিভাবে বোঝাবো মেয়েকে যে আমার চাকরিটা আর নেই? বললেও তো আমি সেটা এত বাচ্চা আমি তাকে বোঝাতে পারবো না। মানে এইভাবে আমরা জানি না আমাদের কি দোষ ছিল। মানে 2016 ST ক্যান্ডিডেট আমরা কি দোষ করেছি। তো আমি মেয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি কেঁদে ফেলছি যে আমি কিভাবে কি করব, আমি মেয়েকে কিভাবে বোঝাবো যে আদৌ আমি জানি না যে ওই স্কুলে আমি মেয়েকে পড়াচ্ছি, আমি সেটা পড়াতে পারবো কি পারবো না, বা কতদিন আমি চালাতে পারবো। হ্যাঁ, তো এইভাবে আমরা এটাই আমাদের কাছে। আপনারা তো নিশ্চয়ই যোগ্য ক্যান্ডিডেট। হ্যাঁ, এই দায়েরটা কার? এটা যদি আপনি একটু বলেন। এই যে এইভাবে একসঙ্গে এত মানুষের চাকরি হারা, আপনি বলছিলেন আপনার সহকর্মীরা, এবং এই প্রত্যেকটা পরিবারই সমস্যা, আমি কথা বলছিলাম,
কি বলবেন সেটা নিয়ে? দেখুন, প্রথম দায়িত্ব আমরা দেব অবশ্যই রাজ্য সরকারের। এটা একমাত্র কারণ দুর্নীতিটা ওনারাই করেছেন। আমাদের কাজ, আমরা পড়াশোনা করব, আমরা পরীক্ষা দেব। সে এসএসসি কাকে দেবে, কাকে দিয়ে স্ক্যান করাবে, কাকে দিয়ে ওএমআর স্ক্যানিং হবে, সে কাকে টেন্ডার দেবে, দেখুন সেইগুলো তো আমাদের বিষয় নয়, সেইগুলো আমরা জানবো না। আমাদের কাজ আমরা পরীক্ষা দেব, পরীক্ষায় পাশ করলে আমরা ইন্টারভিউয়ে ডাক পাবো, আমরা ইন্টারভিউ দেব এবং যদি আমরা সেখান থেকে সিলেকশন হই আমাদেরকে ডাকবে, আমরা চাকরি করব। এর দায় আমার যেটা মনে হয় সম্পূর্ণভাবে এটা রাজ্য সরকারের। আর রাজ্য সরকারের দুর্নীতির ফলেই তো আজকে আমাদের এই ফলটা ভোগ করতে হচ্ছে। আর রাজ্য সরকার যদি এই দুর্নীতি না করতো তাহলে তো এই সমস্যাটা আসতো না, তাই না? এবং এখনও সেই রাজ্য সরকার, আমরা বারবার যেখানে চাইছি যে আপনারা মিরর ইমেজ প্রকাশ করুন, ওনারা বলছেন বারবার যে আমাদের কাছে মিরর ইমেজ আছে, কিন্তু সেটাকে সামনে আনছে না। আমরা বুঝতে পারছি না এর পেছনে কারণটা কি। এখনো এই ব্যাপারটা নিয়ে একটু প্রশ্ন করবো একটা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চও এটা বলেছিল যে আপনারা যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করার কথা, সুপ্রিম কোর্টও বারবার বলেছিল, কিন্তু তারপরও কেন এটা প্রশাসন এটা এত ঢিলেমিদোল করলো, যার জন্য আপনাদের একেবারে রাস্তায় এসে বসতে হলো, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এখানে তো একটা ব্যাপার আছে, প্রশাসন যেহেতু দুর্নীতি করেছে, এবার ধরুন সেই প্রশাসন যদি যোগ্য অযোগ্য আলাদা করে দেয় তো এখানে একটা সমস্যা হয়েছে। কারণ যারা দুর্নীতি করেছে তারা তো প্রশাসনকে ছেড়ে কথা বলবে না, তারা নিশ্চয়ই জানে যে আমি কোন সোর্সে বা কোন মারফত আমি টাকাটা কাকে দিয়েছি, কোন নেতাকে দিয়েছি, কোন নেতার হাত ধরে গেছে এবং কিভাবে দুর্নীতিটা হয়েছে সেটা সামনে আসবে। কিন্তু সেটা প্রশাসন কখনোই চাইবে না, যার জন্যই কিন্তু এটা ঘটছে। আগামী দিনে আপনাদের কি পথ হবে? আমরা যেটা দেখছি যে শুধুই একটা অনিশ্চিত অনিশ্চিত আর অনিশ্চিত। আপনারা এখনো পর্যন্ত রাস্তায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশ্বস্ত করেছেন, আজকে শিক্ষামন্ত্রী আপনাদের 13 জন প্রতিনিধিকে ডেকেছেন। পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনারা কোন দিকে তাকিয়ে আছেন? আমরা তো এখন আপাতত আমাদের সরকারের উপর ভরসা করা ছাড়া তো আর উপায় নাই। ইন্ডোরে আপনারা জানেন যে আমাদের একটা, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় আমাদেরকে ডেকেছিলেন, তো সেখানে আমরা কিন্তু মাননীয়ার কথাই খুব একটা স্যাটিসফাই নই বা খুব একটা আশ্বস্ত আমরা কিন্তু হতে পারছি না। কারণ উনি শেষে যেটা বললেন যে যোগ্যদের পাশে আমি আছি, কিন্তু অযোগ্যদের ব্যাপারটাও আমি দেখব। উনি কি জানেন না যে তারা অযোগ্য, বা তিনি বলছেন যে তারা কেন বাতিল হয়েছে, তারা কেন অযোগ্য? এই যে কথাটা বারবার উনি বলছেন, যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের দেখব, তিনি তো জানেন যে কেন তারা বাতিল হয়েছে, কিসের জন্য তারা বাতিল হয়েছে। তাহলে তিনি যদি এইভাবে বলেন, অনিশ্চয়তা তো একটা আছে এবং আমরা তো এখন কিছু বলতে পারছি না। আপাতত আমাদের নেতৃত্ববৃন্দ গেছেন ওখানে, তো ওখানে শিক্ষামন্ত্রী আছেন আমাদের, ওনারা না আসা পর্যন্ত এখন আপাতত আমরা কোনো কিছু ডিসিশন নিতে পারছি না। ওখানে কি দেখি, যদি কিছু পজিটিভ আমাদের দিক থেকে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের নেতৃত্ববৃন্দ যেটা আলোচনা করে ঠিক করবে, বা নেগেটিভ যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব, যতদিন না পর্যন্ত আমাদেরকে মিরর ইমেজ দেওয়া হয় এবং যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করা হয়। এবং সেই মিরর ইমেজটা এবং যোগ্য অযোগ্য লিস্টটা সেটা আমরা বলে দিয়েছি, আমাদের দাবি আছে যে সেটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং কোনো পত্রিকার মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে।